সন্ধ্যা বিকেল। এই সন্ধ্যা বিকেলে প্রতিটা গ্রামে ছোট্ট করে হলেও কিন্তু একটা বেশ জমজমাট আড্ডা বসে। আর ঠিক প্রতিটা গ্রামের মতোই এই সন্ধ্যা বিকেলে নন্দনপুর গ্রামে উৎপলদার চায়ের দোকানে বসেছে এক জমজমাট আড্ডা। আড্ডাটা জমজমাট হলেও এখনও সুজয়ের অপেক্ষায় রয়েছে পাপন। দুজনের এই সময় চায়ের দোকানে থাকার কথা হলেও এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি সুজয়। আচ্ছা খুড়ো, এই যে তুমি আমাদের সাথে বসে একসঙ্গে এই যে আমাদের এভাবে গল্প শোনাও, তা তোমাদের সময় কি এমন কেউ ছিল যে তোমাদের এইভাবে গল্প শোনাতো? হারাধন খুড়ো কিছু একটা বলতে যাবে, ঠিক সেই সময় সুজয় এসে পাশে দাঁড়ালো আর দাঁড়িয়ে বলে উঠল, আরে তোমরা সবাই চলে এসেছো? আমার আসতে আবার একটু লেট হয়ে গেল, তা আমি কি তোমাদের গল্প মিস করে ফেললাম নাকি? আরে না না, মিস করবে কেন, তা তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। তো এখন আর বাপু বেশি সময় নষ্ট করো না তো, বসো, তাড়াতাড়ি বসে পড়ো। হ্যাঁ খুড়ো, তা অবশ্য ঠিকই বলেছো, তো এখন আর বেশি সময় নষ্ট না করে আমি বসেই পড়ি বরং। এ কথা বলে সুজয় বসে পড়ল। আরে এইসব ছাড়, তা কী ব্যাপার, তোর না আরও আগে আসার কথা ছিল? তা রাস্তায় কি তোর আবার আগের জন্মের দাদির সাথে দেখা হয়ে গেছিলো নাকি, যে রাস্তায় গল্প করতে গিয়ে তোর এত দেরি হয়ে গেল? আরে না রে ভাই, রাগ করছিস কেন? আসার সময় ওই পাড়া ঠাকুমাদের সাথে একটু দেখা হয়ে গেছিলো, আর ওরা শুনলাম কি একটা নিশি ডাক না কিনে আলোচনা করছিল, তা ওইখানে একটু বসেছিলাম। নিশি ডাক? তা আবার এই নিশি ডাকটা কী রে ভাই? কোনো জীবজন্তুর চিৎকার নাকি অন্য কিছু? আরে না রে, সে নাকি এক ভয়ানক সময়, সেটা 20-22 বছর পর পর এই শ্রাবণ মাসে দেখা যায়। আর যখনই দেখা যায় তখন নাকি গ্রাম থেকে এক এক করে মানুষ নিখোঁজ হতে থাকে, আর তারপর তাদের লাশ অবশ্য জঙ্গলে পাওয়া যায়। এই দাঁড়া দাঁড়া, নিশি ডাক? নিশি ডাকে আবার মানুষ মারা যায়, সেই মানুষের লাশ নাকি আবার জঙ্গলের ধারে পাওয়া যায়? এই ব্যাপারটা কীরকম এলে হয়ে গেল না? ব্যাপারটা কীরকম হলো তা তো বলতে পারবো না, তবে শুনে যা মনে হলো তাতে সে সময়টা নাকি ভীষণ ভয়ানক সময়। আবার সে সময় সন্ধ্যাবেলা নাকি যেই বেরোতো তারই মরা দেহ জঙ্গলের ধারে পাওয়া যেত। তাহলে তো সে সময়টা খুবই খারাপ ছিল। তো আচ্ছা খুড়ো, তুমি কি এই নিশিটাকে সম্পর্কে কোনো কিছু শুনেছো বা কোনো কিছু দেখেছো? হারাধন খুড়ো কিছুক্ষণ চুপচাপ থেকে বলে উঠল, এই নিশি ডাকের সম্পর্কে কিছু না শুনলেও সেই নিশি ডাকটাকে আমি আমার অনেক কাছ থেকেই অনুভব করেছি, আর সেটা আমি আমার এই জীবনে কোনোদিন ভুলতেও পারবো না। তুমি নিজে অনুভব করেছো? তা সেটা কিভাবে? তাহলে তোমাদের আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া এক মনোরম অনুভবের কথা বলছি, শোনো। তা আজ থেকে ওই প্রায় 40-50 বছরের আগে হবে। তখন আমার নিজের বয়সই কম। আমার এক বন্ধু ছিল, নাম রামমোহন। তার বাড়িটা ওই আমার বাড়ি থেকে 4-5টা বাড়ি পর হবে। এতটুক বলে হারাধন খুড়ো কিছুক্ষণের জন্য নির্মগ্ন হয়ে রইল, আর ঠিক সেই সময় বলে উঠল সুজয়, সে কি অন্য কোথাও চলে গেছে নাকি কোনো কারণে অকারণে মারা গেছে? কারণ আমরা তো তোমাকে বেশিরভাগ সময় একাই দেখে এসেছি। সুজয়ের এই পরিপ্রেক্ষিতে হারাধন খুড়ো কোনো জবাব দিল না। সে আবার তার গল্প বলতে শুরু করলো। সে সময়টা ছিল শ্রাবণ মাসে বৃষ্টির সময়। টানা 2 দিন বৃষ্টি হওয়ার পর এই বিকেলের দিকে বৃষ্টিটা কিছুটা কমায় আমি বেরিয়ে পড়লাম রামমোহনকে নিয়ে ঝিলের উদ্দেশ্যে যাওয়ার জন্য। রামমোহন, আরে এ রামমোহন, কিরে কোথায় রে, যাবি না? চল আজকে একটু ঝিল থেকে ঘুরে আসি। আরে হ্যাঁ যাবো রে, তুই দাঁড়া একটু, আমি আসছি। এ কথা বলে রামমোহন ঘর থেকে বেরিয়ে এলো, আর তারপরে দুজনে ঝিলের উদ্দেশ্যে রওনা হলো। বৃষ্টিটা এই বিকেলের দিকে কমে গেলেও কিন্তু এখনও বাইরে বেশ হালকা বাতাস বইছে, আর এই হালকা বাতাসের ভিতর দিয়েও রামমোহন আর হারাধন ঝিলের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। হারাধন আর রামমোহন দুজনেই হেঁটে চলেছিল, কিন্তু হট করে রামমোহন ডান দিকের ঝোপে কিছু একটা দেখে থেমে গেল। কিরে রামমোহন, দাঁড়িয়ে পড়লি যে, কিছু হয়েছে নাকি? ওই দেখ হরেন,
জঙ্গলের ভেতর কে যেন দাঁড়িয়ে আছে। কই, কোথায়? আরে ওই শিয়াল টিয়াল হবে হয়তো। ওসব ছাড়, আমাদের গিয়ে আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে তো নাকি? হ্যাঁ তাই হবে হয়তো, আমারই মনের ভুল হবে হয়তো। চল চল। এ কথা বলে রামমোহন আর হারাধন দুজনে হাঁটতে লাগলো। হারাধন কথা বলতে বলতে আগে হেঁটে চলেছে, আর তার পেছনে রামমোহন তার কথার জবাব দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে পর্যন্ত তাই হচ্ছিল, কিন্তু ওই জঙ্গলের ভেতর কিছু একটা দেখার পর রামমোহন যেন চুপ মরে গেল। কিরে রামমোহন, তোর আবার কি হলো? আমি শুধু কথা বলে যাচ্ছি, আর তোকে দেখে মনে হচ্ছে ভ্যাবদা মেরে গেছিস। রামমোহন জোরে কিছুই বলল না, তবে হারাধনের পাশে এসে চুপি গোড়ায় বলে উঠল, আরে ওই দেখ, জঙ্গলের পাশ থেকে কেউ যেন আমাদের দেখছিল। আমি তাকে কিছুটা দেখতে পেয়েছি। রামমোহনের এ কথা শুনে আমার প্রথমে কিছুটা ভয় লাগলো, তবে আবার পরে মনে হলো এই সন্ধ্যা বিকেলে ঝড় বৃষ্টির মধ্যে ভুল দেখাটা খুবই সামান্য ব্যাপার। তাই আমি আর এটা নিয়ে রামমোহনকে খাটাতে চাইলাম না। যাক গে রামমোহন, সেসব তুই ছাড়। এক কাজ কর, তুই আমার সাথে চল। এ কথা বলে আমি আর রামমোহন সেই আগের মতো আবার দুজনে হাঁটতে লাগলাম। কারণ আমি জানি, যদি আমি রামমোহনকে পেছনে ফেলে রাখি তাহলে সে আরও ভয় পাবে আর আস্তে আস্তে হাঁটবে। তাতে অবশ্য আবার আমাদের বাড়ি যেতেও দেরি হয়ে যাবে। তাই আমি রামমোহনকে নিয়ে একসাথে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। আমরা দুজনে একসাথে হাঁটলেও রামমোহন যে মাঝে মধ্যে এদিক ওদিক করে কিছু একটা দেখে নিচ্ছে তা আমি স্পষ্ট খেয়াল করলাম। এদিকে আবার আমাদের ঝিলের ধারে পৌঁছতে পৌঁছতে সন্ধে বিকেলটা সন্ধেয় পরিবর্তন হয়ে গেল। তা খুড়ো, এই কি ছিল নাকি তোমার সেই নিশি ডাক? তা কোথায় সেই তোমার নিশি ডাক? তার সম্পর্কে তো কিছুই শুনতে পারলাম না। এই গল্পটা যদি এতটুকুই হতো তাহলে হয়তো আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না, কিন্তু গল্পটার আরেকটু বাকি আছে, শোনো। এ কথা বলার পর দেখা গেল যে হারাধনের মুখে একটা দুশ্চিন্তার ভাব, আর এই জন্যই হয়তো কেউ কোনো প্রশ্ন না বলেই আবার গল্পটা শুনতে শুরু করলো। যাক গে, সেসব ছাড়ো, চলো এখন আবার গল্পে আসা যাক। তখন আমাদের বয়স কম, আর সন্ধ্যা যখন হয়ে গেছে তখন বাড়ি না হয় যাওয়াই যাবে। তাই আমরা দুজনেই সিদ্ধান্ত করলাম যে আমরা কিছুক্ষণ ঝিলের ধারে কাটাবো। রামমোহন আর আমি এর আগে অনেক কয়বারই এই ঝিলে এসেছিলাম, কিন্তু এর আগে কখনো আমি রামমোহনকেও এতটা অবেচেতন হতে দেখিনি। তাই আমি আর থাকতে না পেরে তাকে জিজ্ঞাসা করলাম, কিরে, কি হয়েছে তোর? তুই আজকে এমন করছিস কেন? ওই দেখ রামমোহন আমাদের দিকে এগিয়ে আসছে। ওই নদীর ওই পার থেকে আমাদের পিছু নিয়েছে। এইখানে তোমাদের কিছু বলে রাখা উচিত, এই নিশি ডাকটা 20-22 বছর পর পর আসে, আর যখন আসে তখন গ্রাম থেকে ওই 2-4 জন লোক নিখোঁজ হতে থাকে, আর তাদের লাশ অবশ্য পরের দিন কিংবা 2-3 দিন পর জঙ্গলের ধারে পাওয়া যায়। কিন্তু সেইবার এখন তোর একটাও মানুষ নিখোঁজ হয়নি, আর এই জন্যই আমরা বেশ নিশ্চিন্তেই গ্রামের বাইরে বেরিয়েছিলাম। তখন থেকে প্রায় 22 বছর আগে একবার এই নিশি ডাকে এই গ্রাম থেকে 12 জন লোক মারা গেছিল। তখন অবশ্য আমরা জন্মাইনি, বাপ ঠাকুরদার মুখে এ কথা শুনেছিলাম। তাই আমি মনে মনে প্রবাদ করলাম, তাহলে সেই রকম কিছুই কি এই রামমোহনের আবার পিছু নিল নাকি? রামমোহনকে এমন অপ্রকৃতি অবস্থায় থাকতে দেখে আমায় যেন একটা চাপা অস্বস্তি ভর করতে লাগলো। রামমোহন, চল, এভাবে আর বসে থেকে লাভ নেই, আমরা বরং বাড়ি যাই। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এখানে আর এইভাবে থেকে লাভ নেই, বরং আমরা বাড়ি যাই, চল চল। এ কথা বলে আমি আর রামমোহন দুজনেই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তখন আমরা ওই বিল থেকে যত সম্ভব গ্রামের দিকে যেতে লাগলাম। এখনো পর্যন্ত কিন্তু রামমোহনের মধ্যে কোনোই পরিবর্তন দেখা দিল না। তারপর আবার বাড়ি যাওয়ার পথে
সেই জঙ্গলটা রামমোহন আবার দেখতে পেলে, যে জঙ্গলটার কাছে এর আগে একবার কাউকে দেখেছিল সে। আর ওই জঙ্গলটাকে দেখতে পেয়ে রামমোহন আবার সেই আগের মতো বলে উঠল, ওই যে ওই দেখ হারু, ওই যে ওই জঙ্গলটা, আর ওই দেখো আমাদের দেখছে। এইবার আমি একটা রামমোহনকে ধমক দিয়ে বলে উঠলাম, কই, কোথায়, কে দাঁড়িয়ে আছে? আরে রামমোহন, তুই ভুল করছিস, কোনো শিয়াল টেয়াল হবে হয়তো। রামমোহন এবার আমার দিকে একটা অদ্ভুত ভঙ্গিতে তাকালো। তারপর হঠাৎ করে সে যেন ভয় পেয়ে গেছে এমনভাবে আমায় দেখলো। এতক্ষণ ধরে রামমোহন ওই জঙ্গলটার দিকে তাকিয়ে দেখে ভয় পাচ্ছিল বলে আমিও সেই জঙ্গলটার দিকে তাকালাম। আপাতভাবে একটা অন্ধকার টানা গাছপালা ছাড়া যেন কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু কেন জানি না আমার মনে হলো নিহাতি রামমোহন এতক্ষণ ধরে মিছে কথা তো বলছে না। আর সেই জন্য আমি আবার ভালো করে ওই জঙ্গলটার দিকে তাকিয়ে রইলাম। আর এইভাবে যে কতক্ষণ কেটে গেল তা আমি ঠিক জানলাম না। তবে যখনই আমার হুঁশ ফিরল তখন আমি পাশে তাকিয়ে দেখলাম যে রামমোহন আর আমার পাশে নেই। তারপর আবার আমি সেই জঙ্গলটার দিকে তাকিয়ে দেখলাম, কিন্তু সেই আগের মতন টানটা আর নেই। আমার অবচেতন মন তখন বলে দিল, হয়তো রামমোহনকে আর পাওয়া যাবে না।